আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাধিকা আর মিষ্টি আসার পর আমরা নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম। কিছুটা সামনে যেতেই দেখি আমাদের অফিসের স্টাফদের গাড়ি, ওরাও হয়তো ঘুরতে বের হয়েছে। ওদের গাড়ির কাছাকাছি আমাদের গাড়ি যেতেই আমি বললাম, জানিস রাধিকা, অনেকেই আছে সাহস নিয়ে সুন্দরবন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, পরে বিপদ আসলে কান্না করে বলে আমাকে বাঁচাও প্লিজ, আমি বাঁচতে চাই। আমার তো হাসি পাই রে। আবার অনেকেই মনে করে বেস্ট ফ্রেন্ডের থেকে গার্লফ্রেন্ডের সম্পর্ক অনেক জটিল। আরে বেটা, তুই তো প্রেম করিস 2 দিন হলো, আর আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কয়দিনের এর কোনো হিসাব আছে? আবার খুব বড় গলায় বলে, তুই তো রাস্তার ছেলে। রাধিকা আমার মুখে হাত দিয়ে বলল, চুপ করতো। আর ইদানিং দেখছি তুই বেশি বেশি কথা বলিস, কেন এমন করিস বল? আমি রাধিকাকে ইশারা করে বললাম, মুখ থেকে হাতটা সরা, নইলে কিন্তু চুম্মা দিয়ে দিব বলে দিলাম। রাধিকা হাত ছড়িয়ে বলল, কুত্তা তুই আর মানুষ হবি না। আমি রাধিকার হাত ধরে বললাম, জানু তুমি আমাকে মানুষ করে দাও না, চলো আমরা মঙ্গল গ্রহে চলে যাই। রাধিকা গালে আস্তে করে একটা চড় দিয়ে বলল, তুই বসে বসে স্বপ্ন দেখ। আমাদের কাহিনী দেখে মিষ্টি খিলখিল করে হাসছে, ওর হাসি দেখে আমরা হাসছি। মিষ্টি বলছে, আচ্ছা আমরা কি এভাবে হাসছি কেন? মনে হচ্ছে আমরা সবাই পাগল হয়ে গেছি। আমাদের হাসি দেখে সামনে থাকা অফিসের স্টাফরা রাগে ফুটছে। যাক, ওদের সাথে এত মজা করা যাবে না, আমাদের মতো আমরা ঘুরতে থাকি। 2-3টা ঘন্টা আমরা ঘোরার পর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খেয়ে রুমে বসে আছি, তখন মিষ্টি আমাকে ডেকে বলল, রিফাত সামনে গিয়ে দেখ, বড় একটা হল রুম আছে, ওখানে যা রাধিকাকে নিয়ে। আমি বললাম, এখন আবার ওখানে কেন? রাধিকা বলল, আরে তোরে বলছি তুই যা। এই কথা বলে মিষ্টি চলে গেল। আমি রুম থেকে বের হতেই দেখি রাধিকা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রাধিকাকে দেখে বললাম, কি ম্যাডাম এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? রাধিকা আমার কথা শুনে বলল, আজকে কেন জানো ভালো লাগছে না। আমি বললাম, তা কি নিয়ে মন খারাপ, আমি কি শুনতে পারি? রাধিকা বলল, শুনে কি করবি? আমি বললাম, কি আর করব, ভালো লাগলে তোরে জড়িয়ে ধরবো, আর খারাপ লাগলে তোরে চুম্মা দিব। রাধিকা বলল, তুই সবসময় এমন করিস কেন, একটু কি মন খারাপ করেও থাকতে দিবি না? আমি বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই মন খারাপ করবি কেন? দরকার পড়লে তোর জন্য 5টা জামাই নিয়ে আসবো, তাও মন খারাপ করতে পারবি না। রাধিকা বলল, রিফাত এখন কিন্তু মার খাবি। আমি বললাম, দেখি তোর কেমন সাহস, আমাকে মারবি, মেরে দেখা তো। রাধিকা বলল, যা, তোর সাথে আমি আর কথাই বলবো না। এবার সিরিয়াস হয়ে আমি রাধিকার পাশে দাঁড়িয়ে বললাম, আবিরের জন্য মন খারাপ? রাধিকা বলল, আরে না, আবিরের জন্য না, এতদিন ধরে বাবা মাকে দেখতে পারছি না। আমি বললাম, তুই তো এতদিন কথা বলিস নাই, আমি তো এখানে আসছি থেকেই বাবা মায়ের সাথে কথা বলতে পারি নাই। রাধিকা বলল, এখান থেকে গিয়ে তোদের গ্রামে বেড়াতে যাব, যাবি না আমাকে নিয়ে? আমি বললাম, তার আগে একটা মিশন কমপ্লিট করতে হবে, পরে নিয়ে যাব। রাধিকা বলল, তুই কি করতে চাস আমাকে পর্যন্ত বলিস নাই, আবার মিশন কি, কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, সময় হলে বুঝতে পারবি, এখন না। রাধিকা বলল, তবে আজাই করিস ভাই, ঝগড়া করিস না, সাবধান, ঠিক আছে? আমি বললাম, তোর বলতে হবে না, এখন চল, মিষ্টি বলে গেল হল রুমে নাকি যেতে হবে। আমি বললাম, তাই তো বললো, অফিসের সবাইকে ওখানে ডেকেছে, কিন্তু কি জন্য ডেকেছে কে জানে। আমি বললাম, চল তো আগে গিয়ে দেখি। রাধিকা বলল, রিফাত ওখানে গিয়ে কোনো রকম ঝগড়া করবি না, ঠিক আছে? আমি বললাম, কেউ যদি আমার উপরে পড়ে ঝগড়া করে আমি কি ছেড়ে দিব? ভুল তো একটা করেই ফেলেছি, যে সাথে করে একটা পিস্তল নিয়ে আসি নাই। রাধিকা বলল, এমন মার খাবি না আমার হাতে, নামটাও বলতে পারবি না, ভুলে যাবি। আমি বললাম, এখন চল যাই। রাধিকা আর আমি হলরুমের দিকে যেতে লাগলাম। দরজার কাছে যেতেই রিমি ম্যাডাম ভিতর থেকে এসে আমাকে জড়িয়ে ধরে একেবারে আমাকে নিয়ে নিচে পড়ে গেলেন। আমি নিচে পড়ে আছি আর উনি আমার উপরে। রিমি ম্যাডামের দিকে তাকাতেই তার চোখের উপর আমার নজর গেল। রিমি ম্যাডাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ দিয়ে ইশারা করে বললাম, আমার উপর থেকে ওঠেন প্লিজ। রিমি ম্যাডাম আমার কথা শুনে লজ্জা পেয়ে আমার উপর থেকে উঠে গেল। এই প্রথম আমি আজকে রিমি ম্যাডামকে লজ্জা পেতে দেখলাম। আমি উপরে উঠেই রিমি ম্যাডামকে বললাম, একটু দেখে শুনে চলাচল করবেন, যদি মারার এতই শখ থাকে তাহলে রাধিকাকে বলবেন ও আমার খাবারের সাথে বিষ মিশিয়ে দিবে, পরে আমি এমনিই মারা যাব। রাধিকা আমার পিঠে চিমটি দিয়ে বলল, তুই এভাবে বললি কেন? আমি কি তোরে মারতে পারি বল? তোর জন্য আমি এত কিছু করলাম, আর আজকে তুই আমাকে এই কথাগুলো বলতে পারলি? আমি রাধিকার গাল টেনে বললাম, সরি বেবি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। রিমি আমার সামনে থেকে সরে বলল, তোমরা তো নাটক করতে পারো, আর যাই হোক
হাঁটাচলা করার সময় একটু চোখ কান খোলা রাখবে, যাতে একজনের কারণে আরেকজনের কোনো ক্ষতি না হয়। আমি বললাম, কিরে রাধিকা, তোর ম্যাডাম কি এই কথাগুলো আমাকে বলল? তাকে বল আমাকে কিছু শিখাতে হবে না, আমি সব কিছু বুঝি। রিমি মুখ বাঁকিয়ে চলে গেল আর আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে। আমরা গিয়ে এক কোনায় চুপ করে বসলাম। সবাইকে একসাথে দেখে বললাম, এখানে কি হতে যাচ্ছে এটাই তো বুঝতে পারছি না। রাধিকার সামনে তাকিয়ে বলল, আমি কি করে বলবো এখানে কি হতে যাচ্ছে? আমি বললাম, আজকে সবাই একসাথে, কাহিনী কি? রাধিকা বলল, আমার মনে হয় কি জানিস, আজ বিকালে তো আমরা চলে যাব, এজন্য হয়তো মিষ্টি আমাদের জন্য কোনো অনুষ্ঠান রাখছে, দেখি ও কি করে। ধীরে ধীরে সবাই চলে আসলো। মিষ্টি সবার সামনে গিয়ে মাইকে বলতে লাগলো, আমরা যদি বড় কোনো ফ্যামিলি পেয়ে থাকি তাহলে সব সময় আমরা এই অনুষ্ঠান করে থাকি। আর আপনারা একই অফিসে চাকরি করেন, সবাই তো একটা ফ্যামিলির মতো। তবে আজকে আমি একটা কথা বলতে চাই, আজকের জন্য সবাই সবকিছু ভুলে যাবেন। অতীতে কে কার সাথে ঝগড়া করেছে, কি না করেছে, এগুলো কিছুক্ষণের জন্য ভুলে যাবেন, ঠিক আছে? এখন আমরা আমাদের কাজ শুরু করি। মিষ্টি এই কথাগুলো বলে কলম দিয়ে কি জানি লিখতে লাগলো। কি জানি ও আজকে কি করবে, তবে দেখি ও কি করে। মিষ্টি আবার বলতে লাগলো, এখানে শুধু মেয়েদের হাতে একটা করে রাবার মার্বেল দেওয়া হবে, 5 জন করে ছেলে দাঁড়াবে, আর মেয়েদের চোখ বেঁধে দেওয়া হবে। চোখ বেঁধে দেওয়ার পর ওরা রাবার মার্বেল ছেলেদের দিকে ছুঁড়ে মারবে। যার মার্বেল যার উপর গিয়ে পড়বে সে হবে আজকে এই অনুষ্ঠানের কাপল সঙ্গী, বা বলতে পারেন খেলার সঙ্গী। পরে তার সঙ্গীকে কোলে নিয়ে 5 রাউন্ড দৌড়তে হবে। যে এই অনুষ্ঠানে প্রথম হবে তাকে একটা বই পুরস্কার দেওয়া হবে। এখন তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। মনে মনে বললাম, এই কাম সারছে, কেন যে এখানে আসতে গেলাম, কি সব ফালতু অনুষ্ঠানের প্রতিযোগিতা রাখছে ওরা। এগুলো কোনো অনুষ্ঠান হলো? বলবে কে কে নাচতে পারে, কে কে গান গাইতে পারে, এগুলো বললে না হতো? কিন্তু এইসব না করে দৌড় প্রতিযোগিতা শুরু করছে। আমি এইসব খেলতে পারবো না বাবা, এর থেকে বরং বসেই থাকি, এটাই ভালো। আমি চুপচাপ বসে আছি। রাধিকা আমার পাশ থেকে উঠে গেল। সামনে রিমি ম্যাডামকে সহ 5 জনের চোখ বেঁধে ওদের হাতে মার্বেল দেওয়া হয়েছে। মিষ্টি সামনে থেকে আমার কাছে এসে বলল, এখন তো আপনার বসে থাকলে হবে না, যান গিয়ে দাঁড়ান। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, তোর অনুষ্ঠান তুই কর, এইসবের প্রতিযোগিতার কোনো দরকার ছিল তুই বল। মিষ্টি আমার হাত ধরে টেনে তুলে বলল, দরকার নেই জানি, কিন্তু আমার এখানে কিছু করার নেই, আমাদের মালিকের অর্ডার আছে যে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বুঝলাম, এখানে আমি ছাড়া আরো অনেক ছেলে আছে, দেখ তুই ওদের নিয়ে দাঁড় করা। মিষ্টি বলল, আরে বাবা হবে না তো, লিস্টে প্রথমেই তোর নাম আছে। আমি বললাম, নাম থাকলেই কি আমাকে যেতে হবে? আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নে। মিষ্টি আমার চোখের উপর মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জানি তুই আমার সম্মান নষ্ট হতে দিবি না, আর আমার জন্য তো এটুকু করতেই পারবি নাকি? আমি দাঁড়িয়ে বললাম, তো তুই চোখ বেঁধে দাঁড়িয়ে পড়, আমি তোর কোলে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিব। আমার কথা শুনে মিষ্টি বলল, শক্ত ছিল রে, কিন্তু আমি পারবো না, আমাদের না করেছে মালিক, আজকে আমাদের বস নাই দেখেই তো সবকিছু আমাকে করতে হচ্ছে। এখন কোনো সময় নষ্ট করিস না, চল তো। মিষ্টি আমাকে টেনে কয়েকটা ছেলের সাথে দাঁড় করিয়ে দিল। আমাকে আবিরের পাশে দাঁড় করিয়েছিল, কিন্তু আমি ওর পাশ থেকে সরে অন্য পাশে চলে গেলাম। আবির শুধু আমার দিকে তাকিয়েছিল, কিছু বলতে পারে নাই। মিষ্টি এবার বলল, সবাই একসাথে মার্বেল ছুঁড়ে মারো। আর মিষ্টি আমাদের বলল, তোমরাও চোখ বন্ধ করে থাকো। কি আর করার, মিষ্টির কথা তো শুনতেই হবে নাকি। চোখ বন্ধ করার পর একটা মার্বেল আমার উপর এসে পড়লো। মার্বেলটা নিচে পড়তেই চোখ খুলে ওটার নিচ থেকে হাতে নিলাম। তবে মার্বেলের কালারটা নীল রঙের। এই নীল রং যে আমার কতটা পছন্দের। যাক, এখন দেখি কোন মেয়ের সাথে আমার জুড়ি মিলেছে। মিষ্টি মাইকে এক এক করে সবার নাম প্রকাশ করলো। শেষে আমার নামের সাথে রিমির নাম প্রকাশ করলো, আর বলল, যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা যেন এসে তাদের পাশে দাঁড়ায়। আমি হাত উপরে তুলে বললাম, মিষ্টি আমার পেট ব্যথা করছে, আমি এই খেলা খেলতে পারবো না, আমাকে মাফ কর। মিথ্যা বললাম, কারণ রিমির সাথে খেলার ইচ্ছা নাই আমার। মিষ্টি বলল, আজকে যত কিছুই বল না কেন কাজ হবে না, এখন সবাই সবার জায়গায় দাঁড়িয়ে পড়ো, খেলা শুরু হবে। ধুর, কি যে এক বিপদে পড়লাম, যা আমি চাই নাই এই বিপদ এসে আমার উপর পড়ে, কি যে করব। আমি ধীরে ধীরে হেঁটে রিমির পাশে যাচ্ছি। তবে রাধিকা অফিসের অন্য একটা ছেলের সাথে পড়েছে, আর অপরদিকে আবির রাগে শুধু ফুলছে, কিছু বলতে পারছে না। আমি রিমির পাশে দাঁড়াতেই রিমি বলল, তোর কি আমার সাথেই পড়তে হলো, অন্য কারোর সাথে পড়তে পারিস নাই? আমি বললাম, আমিও তো এটাই চাইছিলাম, যে অহংকারী কোনো মেয়ের সাথে যেন আমি না পড়ি। তাহলে আমি এক কাজ করি, মিষ্টিকে বলি আমি যে আমাকে অন্য কারোর সাথে দিতে, কেমন? তবে অবাক করার বিষয় হলো, রিমি আমার কথা শুনে আমার হাত ধরে ফেলল আর বলল, দরকার নেই। মিষ্টি আবার আমাদের উদ্দেশ্য করে বলল, যে যার সাথে পড়েছে তারা যেন তাদের কোলে নিয়ে রেডি থাকে।
এইদিকে আমি মিষ্টির কথা শুনে দাঁড়িয়ে আছি। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই, এই বিপদ কোলে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিব। রিমিও চুপ করে দাঁড়িয়ে আছে, কে যে কি করব এটাই বুঝতে পারছি না। এবার মিষ্টি আমার দিকে এগিয়ে এসে বলল, দেখ রিফাত, সময় নষ্ট করবি না, ঝগড়া আছে তোদের মাঝে মানলাম, কিন্তু আজকের জন্য কোনো ঝামেলা চাই না আমি। আর আমাদের মালিক তিনি ভিডিও কলে কিন্তু সবকিছু দেখছেন। রিমিকে শুনিয়ে আমি মিষ্টিকে বললাম, মিষ্টি, রিমির জায়গায় তুই চলে আয় না, তোরে আমি কোলে নিতে পারবো। মিষ্টি বলল, রিফাত এখন কিন্তু মার খাবি বলে দিলাম, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আমি আমার গাল এগিয়ে দিয়ে বললাম, তুই বুঝি আমাকে মারতে পারবি মিষ্টি, মেরে দেখা আমাকে। মিষ্টি আমার চুল ধরে বলল, জানি না তোর দিকে তাকালেই কেন মায়া লাগে। আজকে যদি এই মেয়ের জায়গায় আমি থাকতাম তাহলে নিজেকে কতটা ভাগ্যবান মনে করতাম জানিস। মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে। রিমি মিষ্টিকে থামিয়ে দিয়ে বলল, ও ম্যাডাম, আপনার কাজ গিয়ে আপনি করেন, এখানে এসে লাইন মারার দরকার নেই, এখান থেকে যান, আমরা আমাদের বিষয়টা দেখছি। রিমির কথা শুনে মিষ্টি মন খারাপ করে চলে গেল। মিষ্টি যেতেই রিমি আমাকে বলল, আমাকে কোলে নেন। আমি বললাম, আমি পারবো না, আমি অপরিচিত কাউকে কোলে নিই না। রিমি বলল, দেখ রিফাত, এখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমাদের মাঝে ঝগড়া আছে সেটা শুধু আমাদের মাঝেই, আমাদের জন্য কি ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে? বিপদে পড়েছি যেহেতু, বিপদ থেকে তো উদ্ধার হতেই হবে নাকি। উপায় না পেয়ে আমি রিমিকে কোলে নিয়ে নিলাম। আজকে আমি আমার শত্রুকে কোলে নিচ্ছি, না জানি কখন যে পিছন থেকে ছুরি ঢুকিয়ে দেয়। যে লম্বা মাঠ তৈরি করেছে মিষ্টি, আমার মনে হয় না কেউ এটা 5 রাউন্ড দৌড়াতে পারবে, তার আগেই পড়ে যাবে সবাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। রিমি আমার কোলে উঠে আমার দিকে তাকিয়ে বলল, ভুল করলে আমি করেছি, আর এটাও জেনে বুঝেই করেছি, কিন্তু বড় কথা হলো তুই তো আর মরিস নাই, বেঁচে আসোস। তবে আজকে শুধু এটুকুই বলতে চাই, মানুষ তো সব সময় আর একরকম থাকে না। যেই দিন আমি তোর চোখে। আমি বললাম, এত কথা বললে নিচে ফেলে দিব, কিন্তু বলে দিলাম পরে কোমর ভেঙে বাড়িতে বসে থাকবেন, আর আমি আপনাকে কখনো বিশ্বাস করি না। আমি জানি আপনি যে কোনো সময় আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিতে পারেন, এটুকু যে আপনাকে দিয়ে হবে আমি এটা জানি, কারণ আপনি আমার উপর প্রতিশোধ নিতে অন্ধ হয়ে গেছেন। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, এটা আমি জানি। এখন তো আমি আপনার চোখের সামনে, এই জন্য প্রতিশোধ নিতেও ভালো লাগে।